হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। সো আজকে আমি চলে এসেছি ডিজিটাল ওশান ক্লাউডের নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ডিজিটাল ওশান ক্লাউডের ওপরে আবার নতুন করে ভিডিও বানাতে। সো আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অলরেডি ডিজিটাল ওশান ক্লাউডের ওপরে এর আগে ভিডিও বানিয়েছিলাম। এই হচ্ছে সেই ভিডিওর প্লেলিস্ট, যেখানে আমি ডিজিটাল ওশান ক্লাউডের ব্যাপারে সমস্ত কিছু বলেছি। এখানে ইন্ট্রোডাকশন আছে, প্লাস ডেমো দেখিয়েছি। মোটামুটি এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু এগুলো অবশ্যই দেখতে পারেন। সো আজকে যে ভিডিওটা বানাবো এটা আমি একদম নতুনভাবে, মানে এখনকার টাইমে 2025-এর একদম আপডেটেড ভিডিও হবে এটা। সো চলুন সবার প্রথমে দেখে নেওয়া যাক। যদি আপনি ডিজিটাল ওশান ক্লাউড সম্পর্কে কিছুই যদি না জেনে থাকেন, তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব এই যে আমার প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা আছে এটা একবার অবশ্যই দেখবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। তাহলে আপনার যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি চেষ্টা করব এই ভিডিওতেও ছোটোখাটো করে কিছুটা বলার, না হলে কি হবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি যদি সমস্ত কিছু ডিসকাস করি। তো ডিজিটাল ওশান ক্লাউড হচ্ছে একটা, বলতে পারেন একটা কোম্পানির নাম, যারা কি করে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। আপনি যদি AWS বা মাইক্রোসফট অ্যাজুরে বা ওরাকেল ক্লাউড বা গুগল ক্লাউড এদের নাম নিশ্চয়ই শুনেছেন। এরা হচ্ছে অনেক বড় মাপের ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে, অ্যান্ড এরা অনেক কিছু এক্সট্রা ফিচার দেয় যেগুলো ডিজিটাল ওশান বেসিক্যালি দেয় না। বাট আমার মতে যদি আপনি একজন ডেভেলপার হন বা আপনি কোনো টেস্টিং পারপাসের জন্য যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে ডিজিটাল ওশান কিন্তু খুবই, মানে আমি একদম 100% রেকমেন্ড করবো যে ডিজিটাল ওশান কিন্তু খুবই খুবই ভালো। অ্যান্ড এদের চার্জেসটাও খুবই রিজনেবল, যার জন্য এটা অনেকেই ইউজ করে। অ্যান্ড এটা ইউজ করা খুবই সোজা, মানে ইউজার ফ্রেন্ডলি। এর জন্য আপনাকে কোনো আলাদাভাবে কোনো কোর্স করতে হবে না বা এইসব কিচ্ছু করতে হবে না। যেরকম AWS এর জন্য আপনাকে কোর্স করতে হয়, শিখতে হয়, সেই সবের কোনো এখানে কিন্তু ব্যাপার নেই। জাস্ট আপনি আমার যে টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি একদম ইজিভাবে, সেটা আপনি ফলো করুন, তাহলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এই হচ্ছে ডিজিটাল ওশানের digitalocean.com, এটা হচ্ছে এর ওয়েবসাইট। এখানে আপনাকে গিয়ে প্রথমে কী করতে হবে, সাইন আপ করতে হবে। আমি এখানে সাইন আপের যে প্রসেস সেটা দেখাচ্ছি না, সেটা যে কেউ করতে পারে, খুবই ইজি প্রসেস। বাট এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমি যখন প্রথম এই ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে আমার কাছে অনেক রিকোয়েস্ট, মানে কমেন্ট এসেছিলো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বা আমার যে কার্ড আছে, যেই কার্ড ইউজ করে আমাকে অ্যাকাউন্টটা খুলতে হবে সেই কার্ডটা নিচ্ছে না। তো এরকম ধরনের অনেক কোয়ারি আমি পেয়েছিলাম। তো এটা কি হয় যে আপনার কিন্তু যেই কান্ট্রি থেকে আপনি করছেন, সাপোজ আমার কাছে সেই সময় বাংলাদেশ থেকে অনেক অনেক কোয়ারি এসেছিলো যে আমার কার্ড অ্যাপ্লাই হচ্ছে না বা আমার কার্ড নিচ্ছে না। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, ফার্স্ট অফ অল আপনার যে কার্ড আছে, আপনি ডেবিট কার্ড ইউজ করুন বা ক্রেডিট কার্ড ইউজ করুন। বিকজ অ্যাকাউন্ট যখন আপনি বানাবেন আপনাকে একটা কার্ড ডিটেলস দিতে হবে। কার্ড ডিটেলসটা দুটো কারণে দেওয়া হয়, একটা তো হচ্ছে আপনার ভেরিফিকেশন পারপাস, আর একটা হচ্ছে বিলিং রিলেটেডের জন্যে। ওকে, এমন নয় যে আপনার টাকা পয়সা কেটে নেবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এখানে কি হয়, আপনার কার্ডে যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান এনেবেল থাকে তাহলে কিন্তু আপনার কার্ডটা এখানে অ্যাকসেপ্ট করবে। যদি ধরে নেন যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান এনেবেল নেই, সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডটা নাও নিতে পারে। তো এটা ডিপেন্ড করে কান্ট্রি ওয়াইজ। আমি জাস্ট এইটুখানি বলে রাখলাম। যেরকম আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা বানাচ্ছি, তো এখানে আমাকে যে কোনো যদি কার্ড ইউজ করতে হয়, সেটা ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক, আমাকে অবশ্যই সেই কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান এনেবেল করে রাখতে হবে, কারণ এখানে যে বিলিংটা হয় সেটা কিন্তু ডলারে হয়। তো সেই জন্যই আপনাকে কার্ডে অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান এনেবেল করতে হবে। এবার এনেবেল কী করতে হবে সেটা তো আপনার ব্যাঙ্কিংয়ের প্রসেস, সেটা আপনি নিশ্চয়ই হয়তো জানেন। ওকে, তো সাইন আপের জন্যে জাস্ট এখানে আপনি সাইন আপে ক্লিক করবেন। এইবার দেখুন, এইখানে যদি আপনি ডাইরেক্ট সাইন আপ করেন, এখানে আপনি যে কোনোভাবে সাইন আপ করতে পারেন। আপনি ইমেলের থ্রু দিয়ে আপনার গিটহাব অথবা সাইন আপ উইথ ইমেল যদি করেন, আপনাকে সিম্পলি নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। এবং এরপরে আরও কিছু প্রসিডিওর আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে অবশ্যই। কারণ আপনি মানে কোনো ভুলভাল ইনফরমেশান দিলে কিন্তু সেটা অ্যাকাউন্টটা কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে যায়। ওকে, কারণ আপনি একটা ক্লাউড সার্ভিস ইউজ করছেন, যদি কোনো ভুলভাল জিনিস করে ফেলেন বা মানে কারোর যদি এরকম মোটিভেশান থাকে যে আমি কিছু ভুলভাল কাজ করব, অনেক কিছুই করতে পারেন। আপনি এখানে একটা সার্ভার ক্রিয়েট করে কিছু এমন জিনিস সেখানে হোস্ট করলেন যেটা হতে পারে যে ইললিগাল, তো তখন ডিজিটাল ওশান আপনাকে কোথায় খুঁজে বেড়াবে। তো সেই জন্য অনেক সময় এখানে সাইন আপের সময় কী করতে হয়, আপনাকে অনেক কিছু ডিটেলস দিয়ে সাইন আপগুলো করতে হয়। তো সেগুলো জাস্ট আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। সেটা বিশেষ একটা কোনো কঠিন জিনিস নয়, আশা করি আপনি সেটা পারবেন। ওকে, এইবার যেটা কোশ্চেন, আপনি যখনই সাইন আপ করবেন, নর্মালি যদি সাইন আপ করেন আপনাকে হয়তো কোনো ক্রেডিট বা কিছু বোনাস হয়তো পাবেন না। বাট আমি ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক আপনাকে প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কের থ্রু দিয়ে যদি আপনি সাইন আপ করে তাহলে আপনি $200 পাবেন।
ওকে, $200 পাবেন 60 ডেজের জন্য, মানে 60 দিন পর্যন্ত সেই $200 আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন, 60 দিন পর্যন্ত। ওকে, এবং 60 দিন যখন শেষ হয়ে যাবে, যদি $200 ইউজ না করে থাকেন তাহলে সেটা এক্সপায়ার হয়ে যাবে। তো আপনি টেস্টিং সমস্ত কিছু সেই $200 মধ্যে করতে পারেন। ওকে, তো এই হচ্ছে টোটাল সিনারিও একটা। এইবার আমরা একটু প্রাইসিং দেখে নিই। এটা অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ প্রাইসিং অনেক কিছু চেঞ্জেস হয়েছে। আমি যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম তখন প্রাইসটা একরকম ছিল, এখন অনেক কিছু দেখছি আমি চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস বলতে কিছু কম বেশি প্রাইস এরকম হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে ডিজিটালোশন ক্লাউডে যে সার্ভারগুলো, আমরা ক্লাউডে যে সার্ভার তৈরি করি বা ভার্চুয়াল সার্ভার যেগুলো বানাবো সেগুলোকে ড্রপলেটস বলা হয়। ওকে, এই হচ্ছে ড্রপলেটস। তো এর যে প্রাইস হয় একদম শুরু হয় হচ্ছে $4 থেকে, খুবই কম, কিন্তু একটা মানে বিশাল একটা কিন্তু প্রাইস নয়। এবং $4 আপনি যে কনফিগারেশন পাবেন সেটা নিশ্চয়ই মানে বিশাল হাইফাই হবে না। তো আমি যদি এখানে ভিউ প্রাইসিং করি, এখানে দেখুন বিভিন্ন ধরনের আছে, রেগুলার আছে, প্রিমিয়াম আছে, প্রিমিয়াম AMD আছে, সবার কিন্তু প্রাইসিং আলাদা আলাদা। আমি আপনাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনি সেখানে গিয়ে অবশ্যই সেগুলো চেক করতে পারেন। রেগুলার বেসিক্যালি আপনি যদি কোনো ওয়েবসাইট হোস্টিংয়ের জন্য ইউজ করেন বা জেনারেল পারপাসের জন্য ইউজ করেন তাহলে আপনার রেগুলারে কাজ চলে যাবে। তো এখানে দেখুন আছে 512 MB র্যাম থাকবে, একটা কোরের CPU থাকবে, VCPU মানে হচ্ছে ভার্চুয়াল CPU। ওকে, ট্রান্সফার হচ্ছে 500 GB। ট্রান্সফার বলতে আপনার যে ব্যান্ডউইথ ইন অ্যান্ড আউট হবে সেটাকে ট্রান্সফার বলা হয়। সার্ভারের মধ্যে যে স্টোরেজ থাকবে সেটা হচ্ছে 10 GB, এবং এর চার্জেস হচ্ছে পার আওয়ার হিসাবে আছে, এবং মান্থলি হচ্ছে $4। তো এই দুটো জিনিস একটু আমি এখানে বলে দিই। যদি আপনি কোনো সার্ভার ক্রিয়েট করে থাকেন, সেটা যদি 1 মাস কন্টিনিউয়াস ইউজ করেন 30 ডেজ, তাহলে তার বিলিং হবে $4। এবং সাপোজ ধরে নিন কোনো একটা সার্ভার আপনি ক্রিয়েট করলেন, আপনি 2 দিন পরে বন্ধ করে দিলেন, তো সেই 2 দিন যতক্ষণ চলবে প্রতি ঘন্টা হিসাবে যদি ক্যালকুলেট করা হয় তাহলে সেটা দিয়ে এটাকে ইনটু মানে গুণ করলে যে চার্জেসটা হবে সেটা আপনাকে পে করতে হবে। এমন নয় যে আপনি সার্ভার ক্রিয়েট করলেন, 2 দিন পরে ডিলিট করে দিলেন এবং তার জন্য আপনাকে পুরো $4 পে করতে হলো, এরকম কিন্তু ক্লাউডে হয় না। ক্লাউডের কিন্তু যে বিলিংটা হয় সেটা পার আওয়ার হিসাবে হয়ে থাকে। ওকে, তো এই একটা গেল সার্ভারের ডিটেলস। আমি প্রাইসিং ডিটেলসগুলো এখানে দিয়ে দেবো আপনার মানে ভিডিও ডিসক্রিপশানে, সেখানে আপনি দেখতে পারেন। তো চলুন, এটা আমি জাস্ট আপনাকে একটা ওভারভিউ দিয়ে দিলাম। এবার আমরা চলে যাই আমাদের যে পোর্টাল, মানে যখন সাইন আপ করা হয়ে যাবে তারপরে বেসিক্যালি এটা এরকম দেখতে লাগে। ঠিক আছে, এখানে আপনার সমস্ত কিছু যেমন মাই টিম এগুলো আমি নাম দিয়ে করেছি। তো ফার্স্ট যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই টাইপেরই একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে হচ্ছে প্রজেক্ট আছে। প্রজেক্ট বলতে বেশি কিছু না, আপনি যেই সার্ভার ক্রিয়েট করবেন বা যেটাই কাজ করুন সেটা হচ্ছে এই যে নামটা আমি দিয়েছি এর আন্ডারে সমস্ত কিছু হবে। আপনি চাইলে এখানে নিউ প্রজেক্ট হিসাবে ক্লিক করে করতে পারেন। এখানে একটা যে কোনো নাম দিতে হবে। সাপোজ আমি একটা নাম দিচ্ছি, আমি যেহেতু এটা দেখাচ্ছি তার জন্য আমি সাপোজ একটা নাম দিয়ে দিচ্ছি ইউটিউব। তো আমি এখানে ফর ইউটিউব ভিডিও দিয়ে দিলাম, পারপাস দিয়ে দিলাম, জাস্ট ট্রাইং আউট করে ক্রিয়েট প্রজেক্ট করলাম। এটা করলে কি হবে বেসিক্যালি, আপনি এখানে কিছু একটা টাইপও করতে পারেন, মুভ রিসোর্স ইনটু ইউটিউব। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো না দিলেও চলবে, স্কিপ ফর নাও করে দিচ্ছি। তো দেখুন এখানে কি হলো, দুটো আমার প্রজেক্ট হলো। প্রজেক্ট বলতে কিন্তু কোনো সার্ভার বা এসব কিছু আমি করলাম না, জাস্ট এর আন্ডারে আমার সমস্ত কাজগুলো থাকবে। যদি আমি এখন কোনো সার্ভার তৈরি করি তাহলে ইউটিউবের আন্ডারে সাপোজ এই যে এখানে দেখুন সার্ভার তৈরি করার অপশান আছে, আমি যদি কোনো এখন সার্ভার বানাই তাহলে সেটা এই প্রজেক্টের আন্ডারে আসবে। আবার আমি যখন এই প্রজেক্টে ক্লিক করব, এখানে যদি কোনো সার্ভার বানাই তাহলে সেটা এর আন্ডারে চলে আসবে। তো এটা জাস্ট আপনার একটা কাজকে ঠিকঠাকভাবে বোঝার জন্যে এই অপশানগুলো দেওয়া আছে। তো সাপোজ আমি ধরে নিচ্ছি চলুন ইউটিউবের আন্ডারেই তৈরি করছি। তো এটা কিন্তু একটু লোড হতে টাইম নেয়, এমন নয় যে আপনার ইন্টারনেট স্পিড মানে ফাস্ট বা স্লো এরকম কিছু ব্যাপার নেই, একটু টাইম মাঝে মাঝে একটু লোড নিতে টাইম নেয়। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আপনার ড্যাশবোর্ড। প্রজেক্ট আমি দেখিয়ে দিলাম। এরপরে এখানে কিছু অপশান আছে দেখুন, আমি যদি ম্যানেজটাকে মানে মিনিমাইজ করে দিলাম, এবার যদি ম্যাক্সিমাইজ করি, অনেক কিছু এই সাইডে অপশান আছে যেগুলো সবগুলো যে আপনার কাজে লাগবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি আপনাকে কয়েকটা বলে দিচ্ছি, সমস্ত কিছু বলছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অ্যাপ প্ল্যাটফর্ম আছে, ড্রপলেটস মানে হচ্ছে সার্ভার। যখনই আপনি কোনো সার্ভার তৈরি করবেন সেটাকে ডিজিটালোশনের ভাষায় সেটাকে ড্রপলেট বলা হয়। এরপরে হচ্ছে জিপিইউ ড্রপলেট। জিপিইউ ড্রপলেট হচ্ছে নতুন এসেছে, এটা আপনার মানে গ্রাফিক্সের যদি রিলেটেড কিছু করে থাকেন তাহলে সেটার জন্য এটা
দিয়েছে। তো এখানে ক্লিক করলে এর রিলেটেড আরও অনেক কিছু আপনি দেখতে পাবেন। এখানে দেখুন ক্রিয়েট জিপিইউ ড্রপলেট যখনই করবেন, যদি আপনি কোনো গেম বা এই টাইপের কিছু ডেভেলপ করতে চাইছেন ডিজিটালওশান ক্লাউডের ওপরে, তাহলে হয়তো সেগুলো আপনি এখানে করতে পারবেন, বাট এর কস্ট যেটা হবে সেটা হয়তো নিশ্চয়ই বেশি হবে। ওকে, এরপরে ফাংশন আছে, আরও অনেক কিছু আছে। আমি সোজাসুজি চলে যাচ্ছি যেটা মেন, যেটা দরকার। সাপোজ আপনি যদি নতুন একদম মানে ডিজিটালওশান ফার্স্ট টাইম ইউজ করছেন এবং আপনাকে কি করতে হবে। ওকে, তো সাইডে অনেক কিছু অপশান আছে, কুবারনেটিস আছে, ভলিউম, ব্লক স্টোরেজ আছে, মানে যদি কোনো এক্সট্রা স্টোরেজ অ্যাড করতে চান, ডেটাবেস আছে। ওকে, অনেক কিছু আছে, নেটওয়ার্কিং, মানে বেসিক্যালি সেখানে ফায়ারওয়াল, মনিটরিং, এরকম অনেক কিছু আছে। আমি পরে আসবো এগুলোতে, আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্টের ওপরে। কারণ না হলে প্রথমে যদি এগুলো সম্পর্কে আমি বলতে শুরু করি তাহলে আপনার আবার কনফিউশন আসতে পারে। তো চলুন, সবার প্রথমে আমরা কী করবো, একটা সার্ভার তৈরি করব। ক্লাউডের মধ্যে কী হবে, আপনি একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করবেন। তো ফার্স্ট অফ অল নিচের দিকে অনেক কিছু অপশান আছে, আপাতত ওই সব কিছু দেখতে হবে না, আপনি সিম্পলি এইখানে চলে যাবেন ক্রিয়েটের মধ্যে গিয়ে কিন্তু আমরা সমস্ত কাজগুলো করব। যেমন হচ্ছে এখানে দেখুন ড্রপলেটস আছে, জিপিইউ ড্রপলেটস, যেগুলো এই সাইডে দেখছেন সেই জিনিসগুলোই কিন্তু এইখান থেকে করা যায়, ক্রিয়েট থেকে। ফাংশন আছে, ডেটাবেস আছে, এই যে অপশানগুলো এসেছে এইগুলো কিন্তু আগে ছিল না। আমি এর আগে ভিডিও বানিয়েছি ডিজিটালওশানের উপরে, তখন কিন্তু এই সব জিনিস কিন্তু ছিল না, এগুলো সব নতুন অ্যাড হয়েছে। এবার যত দিন যাচ্ছে ডিজিটালওশান তত ইমপ্রুভ হচ্ছে। তো আমরা এখানে একটা সার্ভার তৈরি করার জন্য কী করব, ড্রপলেটসে ক্লিক করব। ঠিক আছে, ড্রপলেটস হচ্ছে বেসিক্যালি ভার্চুয়াল সার্ভার। এক একটা ক্লাউড সার্ভিস ভার্চুয়াল সার্ভারকে এক একটা নামে বলে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, খুবই একদম ইজি প্রসেস। দেখুন চুজ রিজিয়ন আছে, রিজিয়ন মানে হচ্ছে কোন দেশে, কোন জায়গাতে আপনি বানাতে চাইছেন আপনার সার্ভারটা, মানে কোথায় থাকবে। তো আপনি এখানে যে কোনো লোকেশান সিলেক্ট করতে পারেন। মানে দেখুন বর্তমানে, ঠিক আছে, বর্তমানে ডিজিটালওশানের যে ডেটা সেন্টার আছে সেগুলো হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতেই রয়েছে। নিউ ইয়র্ক আছে, সিঙ্গাপুর আছে। সাপোজ আমি সিঙ্গাপুরে বানাতে চাইছি, ঠিক আছে, সিঙ্গাপুরে আমি সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখুন ডেটা সেন্টার আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, যদি মাল্টিপল ডেটা সেন্টার হয় তাহলে এখানে অপশান দেবে। সাপোজ যদি আমি নিউ ইয়র্ক ক্লিক করি, দেখুন এখানে মাল্টিপল অপশান আসছে। ঠিক আছে, মানে নিউ ইয়র্কের মধ্যে 3টে আলাদা আলাদা ডেটা সেন্টার আছে। ওকে, তো আপনি যেটার মধ্যে বানাতে চাইছেন সেটা বানাতে পারেন, অথবা যদি সিঙ্গাপুর সিলেক্ট করেন, দেখুন এখানে কিন্তু কোনো মাল্টিপল সিলেকশনের অপশান নেই, মানে সিঙ্গাপুরে একটাই ডেটা সেন্টার রয়েছে। তো এইরকম আপনাকে দেখতে হবে যে কোথায় কী আছে। অ্যাকচুয়ালি ডিজিটালওশানের যে মেন যে হেড যে মানে ডেটা সেন্টার বলতে পারেন সেটা হচ্ছে নিউ ইয়র্কের, তাই জন্য ওদের ওখানে মাল্টিপল ডেটা সেন্টার রয়েছে। ওকে, ব্যাঙ্গালোরে যদি আমি সিলেক্ট করি এখানেও একটাই রয়েছে। তো আমি চলুন সিঙ্গাপুর সিলেক্ট করছি। ওকে, তো ফার্স্ট হচ্ছে চুজ রিজিয়ন, মানে কোন দেশে আমি তৈরি করব। এবার এটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় বানালে আপনার জন্য সুবিধা হবে। সাপোজ আপনি ধরে নিন যে বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবেন। তো বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ডিস্টেন্স খুব একটা বিশাল নয়। তো সেক্ষেত্রে আপনার যে লেটেন্সি, অ্যাপ্লিকেশন যে ইউজ করবেন সেটার যে একটা লেটেন্সির তো ব্যাপার থাকে, কতটা স্পিড অ্যাপ্লিকেশনটা চলছে। তো সেই জিনিসগুলো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আপনি নিয়ারেস্ট যে লোকেশন সেটা সিলেক্ট করতে পারেন, মানে এটা রেকমেন্ডেড। ওকে, তো আমি সিঙ্গাপুর করলাম, করার পরে এখানে ডেটা সেন্টার হয়ে গেল। এখানে এটা দরকার নেই, কিছু ডিসমিস করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ভিপিসির কনসেপ্ট আছে, এটা পুরোপুরি এখন মাথা থেকে বার করে দিন। ভিপিসি কনসেপ্ট একটা পুরো আলাদা জিনিস, ঠিক আছে, ওটা যদি নাও বোঝেন তাও চলবে, ওটা একটা পুরো ক্লাউডের একটা আলাদা ব্যাপার, আমি ওটাকে পুরো স্কিপ করে দিচ্ছি। এরপরে আছে ওএস, মানে কোন অপারেটিং সিস্টেম আপনার সার্ভারের মধ্যে থাকবে। দেখুন এখানে বর্তমানে দুটো অপশান দিয়েছে, একটা হচ্ছে ওএস মানে অপারেটিং সিস্টেম জাস্ট অনলি, আর একটা আছে মার্কেট প্লেস বা মানে যেখানে কি হয় মার্কেট প্লেসের মধ্যে প্রি বিল্ড কিছু জিনিস থাকে যেগুলো আপনাকে মানে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আপনাকে খাটনি করে আবার এক্সট্রা করে ইনস্টল করতে হবে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি আপনার যে সার্ভার আছে ভার্চুয়াল সার্ভার, সেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইছেন, মানে ওয়ার্ডপ্রেসে আপনি একটা কোনো ওয়েবসাইট চালাবেন। তো আপনাকে কী করতে হবে, প্রথমে একটা সার্ভার তৈরি করতে হবে, তার মধ্যে ওয়ার্ডপ্রেস আলাদাভাবে ইনস্টল করতে হবে। তো এই যে ইনস্টল করা এগুলোর জন্যও একটা টেকনিক্যালি নলেজ দরকার, কীভাবে কী করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে, আমি আমার মানে আগের ভিডিওতে দেখিয়েছি। তো আপনি যদি চান যে এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করার পরে যদি আপনি এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নেন, তাহলে কি হবে, আপনার সার্ভারটা যখন ইনস্টল হবে মানে রেডি হবে, অটোমেটিক্যালি তার মধ্যে কিন্তু ওয়ার্ডপ্রেসও ইনস্টল হয়ে সমস্ত কিছু রেডি হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে নিজে থেকে কিচ্ছু করতে হবে না। এইবার ওয়ার্ডপ্রেস ছাড়াও কিন্তু আর অনেক কিছু আছে।
প্লেস্ক আছে, প্লেস হচ্ছে একটা হোস্টিংয়ের মানে হোস্টিং প্রোভাইডার। তারপরে ডকার আছে, সি প্যানেল, আপনি নিশ্চয়ই মানে ওয়েব হোস্টিং সম্পর্কে যদি জেনে থাকেন তো সি প্যানেল হচ্ছে সি প্যানেল প্লাস WHM, যেটা বেসিক্যালি ওয়েবসাইট ম্যানেজ করার মানে ওয়েব হোস্টিং ম্যানেজ করার জন্য ইউজ হয়ে থাকে। তো এইরকম মার্কেট প্লেসে কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যদি মানে এখানে এই কটা দিয়েছে, যদি আপনি আরও দেখতে চান সার্চ করতে পারেন। এখানে দেখুন জাস্ট মাউস নিয়ে যাবেন তো অনেক কিছু চলে আসবে। অ্যান্ড এটা ছাড়াও যদি এখানে ক্লিক করেন এক্সপ্লোর অল মার্কেট প্লেস সলিউশন যদি ক্লিক করেন তাহলে এটা একটা আলাদা ট্যাবে ওপেন হবে এবং এখান থেকে ডিজিটাল ওশানের যে মার্কেট প্লেসে যা যা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। বাট মানে এই রিলেটেড যদি আমি এখন ডিসকাস করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, তাই জন্য আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। বাট যদি আপনি চান যে আমি এর উপরে আলাদা একটা সেপারেট ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে, যত বেশি কমেন্ট পড়বে আমি তার উপর ডিপেন্ড করে ভিডিওটা বানাবো। ওকে, তো আমরা এখানে জাস্ট ওএস ইনস্টল করব। আরেকটা অপশান আছে দেখুন কাস্টম ইমেজ। তো কাস্টম ইমেজ নিয়েও একটা আলাদা টপিক আমি এই ভিডিওতে ইনক্লুড করতে চাইছি না, এগুলো সব নতুন কিন্তু এসছে ডিজিটাল ওশানের মধ্যে। মানে আপনি আপনার কাস্টম কোনো ইমেজ, কাস্টম ওএস আছে সেটাকে যদি চান ডিজিটাল ওশানের মধ্যে সেটাও ইনস্টল করতে পারেন। ওকে, তো আমরা জাস্ট একদম সিম্পলভাবে দেখছি, তাই জন্য সমস্ত কিছু সিম্পলই থাকুক। তো এখানে ওএস সিলেক্ট করলাম, আমি সাপোজ উবুন্টু সিলেক্ট করলাম, উবুন্টু অপারেটিং সিস্টেম যেটা সেটা ইনস্টল করব। আর একটা জিনিস মনে রাখবেন যে ডিজিটাল ওশানে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না, মানে আপনি উইন্ডোজের কোনো রকম কিছু এখানে ইউজ করতে পারবেন না। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্সান। যে কোনো অপারেটিং সিস্টেমের একটা ভার্সান হয়, তো আপনি কোন ভার্সানটা ইনস্টল করবেন। দেখুন এখানে 24.10 × 64 বিটের রয়েছে। অ্যান্ড এখানে দেখুন আরও প্রিভিয়াস কিছু ভার্সানও আছে, উবুন্টুর প্রিভিয়াস ভার্সান। তো দেখুন এখানে LTS লেখা আছে। LTS মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট, মানে এগুলো একদম স্টেবল অপারেটিং সিস্টেম। আর যেখানে LTS লেখা নেই সেগুলো মানে আনস্টেবল, মানে এখনও বেটা ভার্সানে আছে, যদি ইনস্টল করেন চলবে বাট প্রবলেম আসতে পারে। তো আমি সাপোজ 22.04টা সিলেক্ট করলাম। ওকে, বাট এটা যে সমস্ত অপারেটিং সিস্টেমে এরকম আসবে সেরকম না। আপনি যদি ফেডোরা সিলেক্ট করেন এখানে কিন্তু ওরকম LTS বলে কিচ্ছু আসবে না, কারণ এরা একদম স্টেবল অপারেটিং সিস্টেমই রিলিজ করে। বাট উবুন্টুর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়, তারা বেটা ভার্সান করে, তারপরে লং টার্ম সাপোর্ট ভার্সান করে। তো যাই হোক, এটা সিলেক্ট করলাম আমি। করার পরে এখানে মানে এতদূর আপনি আশা করি বুঝে গেছেন। প্রথমে রিজিয়ন, তারপরে অপারেটিং সিস্টেম, কোন ভার্সান নেবেন সেটা, এরপরে ড্রপলেট টাইপ। টাইপ বলতে আপনার যে অপারেটিং সিস্টেমটা হবে সেটা, এই অপারেটিং সিস্টেম নয়, আপনার যে ভার্চুয়াল সার্ভারটা হবে তার কনফিগারেশন কেমন হবে যদি সিম্পল ভাষায় বলি। তো দেখুন একদম বেসিক আছে, জেনারেল পারপাস আছে, CPU অপটিমাইজ, যেখানে CPUটা খুব হাই দরকার সেরকম, মেমোরি অপটিমাইজ মানে যেখানে র্যাম দরকার আপনার প্রচণ্ড পরিমাণে, স্টোরেজ মানে যেখানে স্পেস বেশি দরকার, অনেক জায়গা দরকার, ডিপেন্ড করছে সমস্ত কিছু আলাদা আলাদা সিচুয়েশনের ওপরে। তো আমি একদম বেসিক করলাম, করে এখানে দেখুন CPU অপশান আছে। যদি প্রিমিয়াম করেন তাহলে কিন্তু চার্জেসটা অনেকটা বেশি হয়ে যাবে, আপনি যদি রেগুলার করেন তাহলে দেখুন চার্জেসটা কমে গেল। এবার একটু এদিকে স্ক্রল করুন, দেখুন আরও একটা ছোট্ট ড্রপলেট আছে $4। তো আমি এটাই সিলেক্ট করছি বিকজ আমি জাস্ট টেস্টিংয়ের জন্য আপনাকে দেখাবো, তো এটা মানে ওকে। বাট যদি আপনি কখনো মানে ওয়েব হোস্টিং করতে চান, মানে কোনো ওয়েবসাইট চালাবেন তার মধ্যে, তাহলে আমি রেকমেন্ড করবো আইদার এই যে ড্রপলেটটা আছে এটা সিলেক্ট করুন, অথবা এই যে ড্রপলেটটা আছে এইটা সিলেক্ট করুন। তাহলে আপনার ভালো মানে মোটামুটি একদম বিন্দাস চলবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। বাট এই যে আমি যেটা সিলেক্ট করছি এটাতেও ওয়েবসাইট চলবে, বাট কোনো হাইফাই ওয়েবসাইট এটাতে কিন্তু আপনি রান করতে পারবেন না। তো আমি জাস্ট টেস্টিং পারপাসের জন্য এইটাই দেখাচ্ছি। হয়ে গেল এটা সিলেকশন, ঠিক আছে। এইবার আচ্ছা আরও কটা জিনিস দেখিয়ে দিই। যদি আমি জেনারেল পারপাস করতাম তাহলে কি হতো। জেনারেল পারপাস করলে দেখুন এখানেও রেগুলার আছে, প্রিমিয়াম আছে। এবার এর মধ্যে যে প্রাইসিংগুলো শুরু হচ্ছে দেখুন খুব মানে হাই প্রাইস থেকে, অ্যান্ড কিছু আছে যেগুলো ডিসেবল রয়েছে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো ডিজিটাল ওশানে এই একটা ব্যাপার আছে, যদি আপনি মানে হাই কনফিগারেশান ইউজ করতে চান তাহলে আপনাকে রিকোয়েস্ট করতে হবে। তো ডিজিটাল ওশান সেটা দেখবে, দেখার পরে কিছু সিনারির ওপর বেস করে তারা হয়তো অ্যাপ্রুভ করবে, তারপরে গিয়ে আপনি করতে পারেন। ওকে, তো আমরা একদম বেসিক থেকেই করছি। তো এটা সিলেকশন রয়েছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভলিউম অ্যাড। ভলিউম মানে এক্সট্রা যদি স্পেস অ্যাড করতে চান। আমার যে এই যে সার্ভারটা আমি সিলেক্ট করেছি সেটা দেখুন 512 MB র্যাম আছে, একটা কোর CPU আছে, মানে সিপিউর যে কোর হয় সেটা একটা আছে, 10 GB SSD আছে, আর 500 GB ট্রান্সফার, মানে যে ইনপুট আউটপুট যে ব্যান্ডউইথটা হবে সার্ভারে তার যে লিমিট সেটা 500 GB। ওকে,
তো এই যে 10 জিবি আছে, এটা ছাড়াও যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ভলিউম করে করতে পারেন। বাট আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনি অ্যাড ভলিউম করবেন তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা চার্জেস পে করতে হবে। যদি আমি অ্যাড ভলিউম করি, দেখুন এখানে অটোমেটিক্যালি চলে এসছে। এখানে হচ্ছে একটা কাস্টম আছে যে আপনার কতটা দরকার, কতটা কি দিতে পারবেন তার উপরে। অ্যান্ড যদি আপনি যেগুলো নর্মালি রয়েছে সেগুলো যদি সিলেক্ট করতে চান, সাপোজ 100 জিবি অ্যাড করতে চাইছেন, মানে আপনার যে সার্ভারটা রেডি হবে তার সাথে একটা এক্সট্রা 100 জিবির স্পেস আরও অ্যাড হয়ে যাবে। তো সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা চার্জেস পে করতে হয়। ওকে। অ্যান্ড এখানে ফরম্যাটিংয়ের একটা ব্যাপার থাকে যে আপনি যে এক্সট্রা যে স্পেসটা অ্যাড করছেন সেটা কীভাবে ফরম্যাট হবে, অটোমেটিক্যালি করে রাখা ভালো যদি আপনার লিনাক্সের নলেজ না থাকে। আর যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনার লিনাক্সের নলেজ থাকা দরকার, কীভাবে লিনাক্সে ফরম্যাট হয়, এইসব ব্যাপারগুলো অনেক কিছু চলে আসে। তো সেগুলো একদম যাওয়ার দরকার নেই, কারণ আপনি এখানে লিনাক্স নিয়ে কিছু করছেন না, লিনাক্স শেখার কোনো রকম ব্যাপার তো নেই, যে আমরা জাস্ট এখানে সার্ভার তৈরি করছি। তো সমস্ত কিছু অটোমেটিক রাখুন। এখানে চুজ এ ফাইল সিস্টেম আছে, সেটা আপনি কি ফরম্যাটে, যেরকম উইন্ডোজ আমরা যখন ফরম্যাট করি সেখানে NTFS এরকম অনেক কিছু আসে, তো আপনি এখানে জাস্ট বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখবেন। ওকে। তো আমরা কিন্তু এখানে স্টোরেজ অ্যাড করবো না, আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি, স্টোরেজের দরকার নেই আপাতত। ওকে। তো আমরা এতটা পর্যন্ত করে নিয়েছি, ভলিউম অ্যাড করলাম না। এরপর একটা ব্যাকআপের অপশান দেয়, যে আপনার যে সার্ভারটা থাকবে সেটা কি ব্যাকআপ নিতে চাইছেন, মানে অটোমেটিক্যালি ওদের কাছে একটা ব্যাকআপ থাকবে। যদি কখনো সার্ভার ক্র্যাশ হয় বা কিছু একটা হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে ব্যাকআপ থেকে ডেটাগুলো পেয়ে যাবেন। তো যদি ব্যাকআপ নেন সেক্ষেত্রেও কিন্তু চার্জেস পে করতে হবে। তো তার একটা নির্দিষ্ট কোনো চার্জেস আছে, দেখুন ডেইলি ব্যাকআপের একটা চার্জেস আছে, প্লাস উইকলি ব্যাকআপেরও একটা আলাদা চার্জেস আছে, এবং কোন টাইমে ব্যাকআপটা হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো খুবই ইজি অপশানগুলো, ঠিক আছে, মানে ডিজিটালোশন এই জন্যে আমার পার্সোনালি খুব ভালো লাগে যে অপশানগুলো খুব ইজি। তো এতটা হয়ে গেল। এরপরে চুজ অথেন্টিকেশন মেথড আছে, মানে আপনার যে সার্ভারটা যখন রেডি হবে সেটা কিভাবে আপনি সেখানে লগ ইন করবেন, SSH এর থ্রু দিয়ে করবেন না জাস্ট নর্মাল পাসওয়ার্ড দিয়ে করবেন। দেখুন আপনি যদি বেশি টেকনিক্যালে না যেতে চান তাহলে আমি রেকমেন্ড করবো যে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এই পাসওয়ার্ডে সিলেক্ট করবেন। SSH যদি করতে চান তাহলে আপনাকে এখন কি জেনারেট করতে হবে, অনেক কিছু করতে হবে, তো ওগুলোর দরকার নেই, সিম্পল আপনি জাস্ট পাসওয়ার্ড সিলেক্ট করুন। এইবার এখানে একটা পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ডটা খুবই স্ট্রং দেবেন। ওকে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ছিল সেটাই দিয়ে দিচ্ছি, চলুন, রেকমেন্ড করেছে। অ্যান্ড এই পাসওয়ার্ডটাকে আমি কপি করে রাখছি। ঠিক আছে, তো পাসওয়ার্ড আমি কপি করে নিয়েছি, এখানে আমি আর কিছু নেই। এইবার এখানে কিছু জিনিস আছে ওরা রেকমেন্ড করে, যদি আপনি চান তো সেগুলোকে অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে ম্যাট্রিক মনিটরিং অ্যান্ড অ্যালার্টিং। ঠিক আছে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কোনো কিছু চার্জেস পে করতে হয় না। মানে আপনার যে সার্ভারটা রেডি হবে সেটা যদি আপনি মনিটরিং করতে চান, CPU পারফরমেন্স কেমন যাচ্ছে, ব্যান্ডউইথ কেমন কি যাচ্ছে, সেইগুলো যদি আপনি মনিটরিং করতে চান, প্লাস আপনার কাছে কিন্তু অ্যালার্টও চলে আসবে, মানে মেলের মাধ্যমে চলে আসবে, সেগুলো যদি করতে চান তাহলে অবশ্যই এই অপশানটাকে চেক করবেন। ঠিক আছে, এটা চেক করলে তাহলে কী হবে, আপনার যে মনিটরিং সিস্টেমটা সেটা চালু হয়ে যাবে। আপনি সার্ভার রেডি করার পরেও কিন্তু এটা করতে পারেন, মানে এমন নয় যে করতে পারবেন না, বাট সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনালি কিছু স্টেপস আছে, কনফিগারেশন আছে, সেগুলো করতে হবে, এবং সেগুলো সত্যি বলতে একটু হাই টেকনিক্যালি বলতে পারেন। ঠিক আছে, বাট আমি এখানে এটা অ্যাড করছি না। যদি আপনার মনিটরিংয়ের দরকার না হয়ে থাকে তাহলে আপনি করবেন না, সিম্পল। অ্যান্ড এরপরে আছে অ্যাড ওরিফারি ম্যানেজ ডেটাবেসের আমাদের দরকার নেই আপাতত, তো এটাও ছেড়ে দিচ্ছি। এবার জাস্ট এখানে কি করতে হবে, আপনাকে কটা ড্রপলেট বানাতে চাইছেন, তো আমরা এখানে একটাই বানাবো, তো এই জন্যে 1 ড্রপলেট সিলেক্ট আছে, যদি দুটো করতে চান তাহলে দুটো হয়ে যাবে, তো আমি এখানে একটাই করছি। এইবার এখানে একটা নাম দিতে হবে, যে কী নাম দিতে চাইছেন, তো আমি সাপোজ এখানে ইউটিউব দিয়ে দিচ্ছি। আপনি নিজের মতো হোস্ট নেম দিতে পারেন। ঠিক আছে, এই যে হোস্ট নেমটা, যদি কোনো আপনি ওয়েবসাইট হোস্ট করেন তাহলে সেই ওয়েবসাইটের নাম দিতে পারেন এখানে। ঠিক আছে, এবং এখানে ট্যাগটা কিন্তু অবশ্যই মনে করে দেবেন। সাপোজ আমি ইউটিউব দিলাম, দিয়ে একটা স্পেস প্রেস করবেন, যেই স্পেস দেবেন এটা নিয়ে নেবে। ট্যাগটা কখন কাজে লাগে সেটা আমি পরে দেখাচ্ছি। এরপর প্রজেক্ট আছে, কোন প্রজেক্টের আন্ডারে এটা হবে, তো আমি এখানে ইউটিউব অলরেডি সিলেক্ট করেছিলাম, মানে আপনি যেই প্রজেক্টের আন্ডারে করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন, ব্যাস। আর এখানে কোনো কাজ নেই, একদম ওপর থেকে আমরা খুব সিম্পল স্টেপগুলো ফলো করতে করতে এসেছি। অ্যান্ড লাস্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ড্রপলেট। ঠিক আছে, আরও একটা অপশান আছে দেখুন, ক্রিয়েট ভায়া কমেন্ট লাইন, তো ওটা একটু অ্যাডভান্স, ওখানে যাচ্ছি না আপাতত আমরা খুব সিম্পলভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করছি। তো একটুখানি এখানে আপনাকে ওয়েট করতে হবে এটা রেডি হওয়া পর্যন্ত, এবং এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ড্রপলেট, মানে ভার্চুয়াল সার্ভার রেডি হওয়া যে সেটা খুব ফাস্ট হয়ে যায়। তো আমরা জাস্ট একটুখানি এখানে ওয়েট করি।
তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সার্ভার কিন্তু খুব সঙ্গে সঙ্গে মানে বেশি কিন্তু টাইম নেয়নি, সার্ভারটা রেডি হয়ে গেছে অ্যান্ড এখানে গ্রিন দেখাচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে প্রজেক্ট যেটা, সেই প্রজেক্টে মানে যে ট্যাগটা দিয়েছিলাম সেই ট্যাগের নাম এসছে, তারপরে একটা আইপি, অটোমেটিক্যালি একটা আইপি কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। এবং এই যে আইপিটা আছে এই আইপি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি কোনো ওয়েবসাইট চালাতে চান সেটাও কিন্তু এই আইপি দিয়েই সমস্ত কিছু ম্যাপিং যা করা সেগুলো করতে হবে, সেগুলো আলাদা জিনিস। অ্যান্ড এখানে আরও কিছু অপশান আছে, যেরকম হচ্ছে ভলিউম, যদি এক্সট্রা কোনো স্টোরেজ অ্যাড করতে চান তাহলে সেটা এখান থেকে করতে পারেন, আর যদি ব্যাকআপ এনেবেল করতে চান তাহলে এখান থেকে ব্যাকআপ এনেবেল করতে পারেন। আপ সাইজ মানে যদি ড্রপলেটটাকে আপগ্রেড করতে চান, মানে আপনার এখন এখানে 500 MB র্যাম আছে, যদি এটাকে 1 GB নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপ সাইজ করে সেটাকে আরও আপগ্রেড করতে পারেন। ডিজিটালাইজেশনে এই ফিচারগুলো খুব সুন্দরভাবে কাজ করে। অ্যান্ড এখানে যদি ক্লিক করেন তাহলে কিছু অ্যাডভান্স ফিচার পাবেন, যেরকম হচ্ছে অ্যাড ডোমেন, তারপর অ্যাক্সেস কনসোল, কনসোল মানে লগ ইন এরিয়া, ডোমেনটা হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট হোস্ট করতে চান সেই ডোমেনটা এখানে অ্যাড করে সেটা একটা আলাদা জিনিস, যদি আপনি দেখতে চান তাহলে আমি আলাদা আলাদা সেপারেট ভিডিও বানাবো। ওকে, রিসাইজ আছে, রিসাইজ মানে ড্রপলেট মানে আপগ্রেড যেটা বললাম সেগুলো করতে পারেন। ব্লক স্টোরেজ মানে এক্সট্রা স্টোরেজ যদি অ্যাড করতে চান। ইউসেজ মানে ইউসেজ কেমন কী হচ্ছে সেগুলো দেখা। ব্যাকআপ যদি করতে চান। ট্যাগ আছে, যে একটু আগে যে আমরা ট্যাগ দিলাম সেই ট্যাগ যদি এডিট করতে চান। আর মুভ মানে অন্য জায়গায় যদি মুভ করতে চান। ওকে, আর ডেস্ট্রয় মানে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এখানে লগ ইন করবো। দেখুন এইখানে যাবেন, পাশে একটা কপি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দুটোভাবে লগ ইন করা যায়। একটা হচ্ছে, চলুন প্রথমটা দেখাই, যেটা সিম্পল একদম। অ্যাক্সেস কনসোলে যেই ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন মানে এরকম আসলো, আসার পরে এখানে লঞ্চ ড্রপলেট কনসোল করবেন, তো একটা আলাদা ট্যাব ওপেন হয়ে যাবে এবং এখানে বেসিক্যালি একটা কনসোল ওপেন হবে। একটু জাস্ট ওয়েট করতে হবে এবং এটা খুব সিম্পল, যদি এইভাবে লগ ইন করেন তাহলে কোনো সমস্যা হবে না। অ্যান্ড এখানে লগ ইনও খুব সিম্পলভাবে হয়ে যাবে। তো দেখুন এখানে লগ ইন হয়ে গেছে, কোনো কিন্তু পাসওয়ার্ড বা এইসব কিচ্ছু দরকার নেই। অ্যান্ড এখানে আপনি খুব সুন্দরভাবে কাজও করতে পারেন। রাইট ক্লিক করবেন, এখানে কপি পেস্ট মানে সমস্ত কিছুই কাজ করে। দেখুন পেস্টও হয়েছে, আমি আইপি অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা পেস্টও হয়ে গেল। ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারেন। ওকে, তো আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার লিখে। তো আমি যে হোস্ট নেম যেটা দিয়েছিলাম মানে ড্রপলেটের যে নাম, সেটা কিন্তু দেখুন এখানে ইউটিউব লেখা এসেছে। তো এইভাবে এটাকে একটা অ্যাক্সেস করতে পারেন। আমি এটাকে এক্সিট লিখছি, এক্সিট লিখলে এখান থেকে বেরিয়ে যাবেন। দেখুন বেরিয়ে গেছে, ক্লোজ করে দিলাম, বন্ধ হয়ে গেল। এইভাবে আপনি একটা অ্যাক্সেস করতে পারেন। অথবা আরও একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে এই যে আইপিটা আমাদের, এই হচ্ছে পাবলিক আইপি, এটা থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হবে। আর একটা আইপিও থাকে প্রাইভেট আইপি, এটা দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না, এটা অন্য একটা কনসেপ্ট আছে নেটওয়ার্কিংয়ে, ওটাতে যাওয়ার দরকার নেই আপাতত। ঠিক আছে, এই আইপিটাকে কপি করবেন। কপি করার পরে আপনি একটা সফটওয়্যার আছে পুট্টি, বা অনেকে পাট্টিও বলে, তো এই সফটওয়্যারটাকে জাস্ট ওপেন করবেন। করার পরে এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করার পরে এটা ওপেন করবেন। তো দেখুন এখানে ইয়েস নো অ্যাকসেপ্ট এরকম কিছু একটা আসতে পারে, জাস্ট একে অ্যাকসেপ্ট করবেন। করার পরে দেখুন এখানে লগ ইন অ্যাজ চলে এসছে। তো ইউজার নেম সবসময় কিন্তু রুট থাকে, RWT রুট দিলাম আমি। এরপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে জাস্ট রাইট ক্লিক করবেন। ঠিক আছে, রাইট ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড দেখাবে না, জাস্ট এন্টার প্রেস করবেন। দেখুন লগ ইন হয়ে গেছে। তো যদি আমি এটাকে একটু বড় করি, অন্য জায়গায় ক্লিক হয়ে গেছে, যাই হোক, যদি আমি এটাকে একটু বড় করি তো দেখুন এখানে লগ ইন হয়ে গেছে কমপ্লিট। ওকে, তো আমি এটাকেও ক্লিয়ার করে নিচ্ছি। তো এইভাবে আপনি আপনার ড্রপলেটকে অ্যাক্সেস করতে পারেন। এই একটা গেল। আর যদি কোনো সফটওয়্যার ছাড়া, মানে এই পাট্টি সফটওয়্যার যদি আপনি ইনস্টল করতে না চান, পাট্টি বা পুট্টি যেটাই বলুন, সেটা ছাড়াও কিন্তু করা সম্ভব, সেটাও আমি দেখিয়ে দিই চলুন। তো এই হচ্ছে আমাদের আইপি। ঠিক আছে, আমাদের সার্ভারের আইপি ছিল এটা। এবার আপনি কমান্ড প্রম্পট ওপেন করবেন। আপনার যে উইন্ডোজ 11 থাকুক বা 10 থাকুক, সেখানে কমান্ড প্রম্পট ওপেন করবেন, মানে CMD। এরপর এখানে লিখবেন SSH, স্পেস দেবেন, তারপরে লিখবেন রুট, লিখে @ দেবেন। তারপরে এখানে একটা রাইট ক্লিক করবেন, মানে যে আইপিটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট হবে। এরপরে এন্টার প্রেস করবেন। দেখুন এখানে ইয়েস নো এরকম কিছু আসবে, এখানে এসছে ইয়েস নো এসব। তো আপনাকে জাস্ট এখানে ইয়েস লিখতে হবে, লিখে এন্টার। এবার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড আমি যেটা নিয়েছিলাম কপি করে নিচ্ছি আবার। এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, এন্টার। দেখুন আবার লগ ইন হয়ে গেছে। মানে এটা উইদাউট কোনো সফটওয়্যার, উইন্ডোজের মধ্যে ইনবিল্ড SSH কাজ করে। তো উইদাউট কোনো সফটওয়্যার আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ওকে, তো আমি 3টে পদ্ধতি দেখালাম অ্যাক্সেস করার জন্য আপনার যে ড্রপলেট আছে সেটাকে। এইবার সাপোজ আপনি কোনো ওয়েবসাইট চালাতে চাইছেন,
তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, মানে এটা একটা আলাদা টপিক, বাট আমি তাও দেখিয়ে দিচ্ছি একবার। তো আমি এখানে সাপোজ অ্যাপাচে ইনস্টল করছি। অ্যাপাচে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা ওয়েবসাইট হোস্টিং করার জন্য কাজে লাগে। তো আমি সাপোজ এটাকে ইনস্টল করছি এখানে। ওকে, দেখুন খুব ফাস্ট কাজ করবে, বিকজ ড্রপলেটের যে ইন্টারনেট কানেকশন হয় সেটা খুবই ফাস্ট হয়। তো এখানে ইনস্টল হয়ে যাবে। এখানে জাস্ট আমি এই যে আমি স্টেপগুলো করছি এগুলো না করলেও চলবে, আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেখানোর জন্য করছি যে আপনি যদি কখনও এই ড্রপলেট ইউজ করে কোনো ওয়েবসাইট চালাতে চান তাহলে সেটা কীরকম টাইপের আসবে। তো আমি একটা ইনস্টল করে নিলাম। এবার যদি আইপিটা কপি করে সাপোজ আমি যদি ব্রাউজারে পেস্ট করি, দেখুন এখানে একটা জিনিস ওপেন হওয়ার কথা। কন্টিনিউ করবেন, তো দেখুন মানে আমার যে ড্রপলেটের যে আইপিটা ছিল, এই যে হচ্ছে আইপি, সেই আইপিটা আমি কপি করে কিন্তু এখানে পেস্ট করলাম। তো এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করেছিলাম অ্যাপাচে, সেই অ্যাপাচের কিন্তু এটা চলে এসছে। তো আপনার যদি ওয়েবসাইট থাকে, এখন তো আমার ওয়েবসাইট কনফিগারেশন করা পসিবল নয়, কারণ সেটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে, একটা মানে অনেক বড় কনফিগারেশন। বাট এই যে সাইটটা মানে ড্রপলেটের যে আইপিটা আছে সেটা আমি জাস্ট এখানে দিলাম ব্রাউজারে। আপনি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই দিন না কেন, আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যখন আপনি এরকম একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন অ্যাপাচে। আর যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটও এখানে ওপেন হবে। তো এরপরে আরও অনেক ব্যাপার আছে, ডোমেন অ্যাড করা, যাতে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে সেগুলো খুলে যায়, তো সেগুলো একটা আলাদা ব্যাপার। ওকে, বাট আপনি এটা দিয়ে এইভাবে করতে পারেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। ওকে, তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা গেল, কীভাবে আপনি ড্রপলেট ইনস্টল করবেন বা ভার্চুয়াল সার্ভার ইনস্টল মানে রেডি করবেন এবং সেটাকে অ্যাক্সেস করবেন। এটা ছাড়া আরও কিছু অপশান আছে, যদি আপনি এর ওপরে ক্লিক করেন। ওকে, আমি এর ওপরে ক্লিক করছি, তো আপনার কী অপারেটিং সিস্টেম আছে, কি ব্যাপার, সমস্ত কিছু আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। যদি আপনি কখনও সার্ভারটাকে রিস্টার্ট করে দেন, ঠিক আছে, রিস্টার্ট হয়ে গেলে কিন্তু আপনার যে এই যে আইপিটা ছিল, এই যে কোথায় গেল আইপিটা, এই যে আইপিটা দেখতে পাচ্ছেন না 157 দেখাচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, মানে রিস্টার্ট হলে কিন্তু আইপি চেঞ্জ হয়ে যায়। তো বেসিক্যালি রিস্টার্টের দরকার পড়ে না, বাট যদি কখনো করেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট তারও অপশান আছে, সেটার জন্য হচ্ছে ফিক্স একটা আইপি করা যায়, সেটা একটা আমি আলাদা টিউটোরিয়ালে দেখাবো যদি আপনি দেখতে চান তো। ওকে, অ্যান্ড এখানে প্রাইভেট আইপি এগুলো আছে, প্লাস এখানে IPv6ও সাপোর্ট করে, আমি এনেবেল করিনি, এনেবেল করাটা অবশ্যই উচিত। ওকে, তো এটা ছাড়া বাকি হচ্ছে, যদি এবার এর উপরে ক্লিক করি, ঠিক আছে, চলুন আরেকবার প্রথম থেকে দেখাই। মানে আপনি যখন আপনার প্রজেক্টের উপরে ক্লিক করবেন, করার পরে এইরকম আসবে। যদি আপনার এই যে নামটা আছে এর উপরে ক্লিক যখনই করবেন, তো একটা টোটাল একটা গ্রাফ চলে আসবে, ব্যান্ডউইথ কতটা গেছে, CPU ইউসেজ কতটা আছে, ডিস্ক ইনপুট আউটপুট কী আছে, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। অ্যাক্সেসের জন্য আছে, অ্যাক্সেস বলতে যেগুলো আমি একটু আগে অ্যাক্সেস করলাম। রিকভার করতে পারেন, যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তো রিকভার করা যায়, রিসেট করা যায় যদি পাসওয়ার্ড ভুলে যান, অনেক কিছু অপশান আছে ভালো ভালো। পাওয়ার আছে, পাওয়ার বলতে মানে সার্ভারটাকে বন্ধ করা। পাওয়ার সাইকেল আছে, পাওয়ার সাইকেলে বেসিক্যালি হয়তো কিছু শিডিউল হিসাবে কাজ করে। ভলিউম বলতে এক্সট্রা ভলিউম যদি অ্যাড করতে চান, মানে এক্সট্রা হার্ড ডিস্ক অ্যাড করা যেটাকে বলে। রিসাইজ বলতে ড্রপলেট আপগ্রেড করতে চান যদি, দেখুন এখানে আপগ্রেডের জন্য অপশান আছে। আর নেটওয়ার্কিংয়ের মধ্যে অনেক অপশান আছে যেগুলো তো একটা ভিডিওতে কভার করা ইম্পসিবল। এখানে আপনার আইপি রিলেটেড সমস্ত ইনফরমেশান পাবেন, অ্যান্ড ফায়ারওয়ালও আছে। ফায়ারওয়াল তো খুবই ইম্পর্টেন্ট, সেটার ওপর একটা আলাদা সেপারেট আমাকে ভিডিও বানাবো যদি আপনি রিকোয়েস্ট করেন তো। ব্যাকআপ আছে, স্ন্যাপশট আছে, কার্নেল আছে, মানে লিনাক্সের যে কী কার্নেল আছে সে সমস্ত কিছু, তারপরে অনেক কিছু এরকম অপশান আছে। সমস্ত অপশানই কিন্তু আমি দেখাবো যদি ইন ফিউচার আরও ভিডিও বানাই তো। অ্যান্ড এখানে টার্ন অফের একটা অপশান আছে যদি সার্ভারটাকে বন্ধ করতে চান, ঠিক আছে। বন্ধ, এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি সার্ভার বন্ধ করে দেন তাহলে কিন্তু এমন নয় যে আপনার বিলিংটাও স্টপ হয়ে যাবে। এই যে আমি সার্ভারটাকে চালাচ্ছি, এখন যে সার্ভারটা চলছে, এই চলাকালীন যতটা টাইম চললো সেক্ষেত্রে কিন্তু আমার একটা বিল জেনারেট হবে, তো সেটাকে আমাকে পে করতে হবে। তো যদি কখনো আমি এটাকে স্টপ করে দেন, মানে বন্ধ করে দিলাম, ঠিক আছে, এই এর মধ্যে যাওয়ার পর দেখুন এই যে বন্ধর অপশান আছে, বন্ধ যদি করে দেন এর মানে এই নয় যে কিন্তু আপনার বিল জেনারেট হওয়া বন্ধ হয়ে যাবে। সার্ভার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনার বিল জেনারেট হবে, তাতে সেটা চলুক বা না চলুক। আপনাকে সবসময় কী করতে হবে, আইদার সার্ভারটাকে অন করে রাখুন অথবা সার্ভারটাকে ডিলিট করে দিন। ডিলিট করে দিলে কোনো বিল আর জেনারেট হবে না। ডিলিটটা আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। তার আগে কিছু আরও যা যা জিনিস আছে ছোটোখাটোভাবে একটু বলে দিই, জাস্ট আপনাকে মানে যাতে একটা মানে ওভারভিউ পেয়ে যান। তো এই তো আমি দেখালাম যে কীভাবে সার্ভার রেডি করতে হয়। এটা ছাড়াও কিন্তু ডিজিটাল ওশানে আরও অজস্র অপশান আছে,
যেগুলো খুবই ইজি, মানে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু খুবই ইজি। অ্যান্ড এখানে কিন্তু লোড ব্যালেন্সিংয়েরও একটা ব্যাপার থাকে, লোড ব্যালেন্সার আছে কোথাও, লোড ব্যালেন্সিং যদি করতে চান সেটাও কিন্তু করতে পারেন। যদি নেটওয়ার্কিংয়ে যাই, দেখুন এখানে লোড ব্যালেন্সিং চলে এসছে। তো লোড ব্যালেন্সিংও খুব ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি করতে চান আপনার সার্ভারের সাথে, মানে দুটো সার্ভার থাকবে, দুটো জায়গাতে আপনার ওয়েবসাইট চলবে, তো লোডটা ডিভাইড হয়ে যাবে, এরকম একটা কনসেপ্ট। তো সেটা আপনি করতে পারেন। এখানে রিজার্ভ আইপি আছে, রিজার্ভ আইপি মানে হচ্ছে একটা আইপি ফিক্স হয়ে যাবে, যেটা আমি একটু আগে বললাম। এবং এই যে আইপিটা ফিক্স হবে এর জন্য কিন্তু আলাদা কিন্তু পে করতে হয় না। ওই যে মানে ডিজিটালোশন যে ক্লাউডটা যে চলছে, যে আপনার সার্ভার চলছে, তার চার্জেসের সাথে এটা কিন্তু ইনক্লুড হয়ে যায়, আলাদাভাবে আপনাকে কিছু পে করতে হয় না। ওকে, আর ডোমেন আছে, ডোমেন কীভাবে কি অ্যাড করতে হয় সেই সমস্ত ব্যাপারগুলো পুরোপুরি আলাদা। তো এই ছিল হচ্ছে টোটাল ডিজিটালোশনের ওপর একটা ওভারভিউ ভিডিও, মানে একদম নতুন অ্যাডভান্স ভিডিও এটা 2025-এর একদম আজকে 1 জানুয়ারি। তো আমি ভাবলাম ভিডিওটা বানাই, অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল অনেক দিন ধরে, আমি বানাবো করে বানানো হচ্ছিল না, তো আমি আজকে বানিয়ে দিলাম। এরপরে যদি আপনারা আরও অনেক কিছু দেখতে চান, ডিজিটালোশনের ওপরে অনেক কিছু ফিচার নতুন অ্যাড হয়েছে যদি দেখতে চান, তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেগুলো বানানোর চেষ্টা করব এবং ইন ডিটেলস আমি ডিসকাস করার চেষ্টা করব। বিকজ আমি যখনই কোনো ভিডিও বানাই চেষ্টা করি যতটা ইন ডিটেলস আপনাকে বোঝানো যায় সেগুলো বোঝানোর। ওকে, তো এবার চলুন এটাকে ডিলিট করি। ডিলিট কীভাবে করবেন, সিম্পলি আপনি, আচ্ছা প্রথমে এখানে তো আমি লগ ইন ছিলাম, লগ ইন থেকে এক্সিট করে আমি বেরিয়ে যাচ্ছি, না বেরোলেও চলতো, অসুবিধা নেই। আপনাকে জাস্ট যেটা করতে হবে, এখানে যাবেন, গিয়ে দেখুন ডেস্ট্রয় অপশান আছে, ডেস্ট্রয়তে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে এই যে ডেস্ট্রয় ড্রপলেট। এখানে আপনাকে নাম দিতে হবে, ড্রপলেটের যা নাম ছিল সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। ইউটিউব লিখবেন, লেখার পরে ডেস্ট্রয় করবেন। জাস্ট আপনাকে এখানে একটুখানি ওয়েট করতে হবে, করার পরে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায়। দেখুন আপনার সার্ভার মানে এখানে আর নেই, পুরো ফাঁকা। তো যতটা টাইম আমি ইউজ করলাম সেইটুকুনি টাইমেরই আমার ছোট্ট একটা বিল জেনারেট হবে এবং সেটা আমি পে করে দেবো, কোনো ব্যাপার নয়। বাট যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে একটা রেফারেল লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেটাতে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি কিন্তু $200 পাবেন। এই যে আমার এখানে দেখুন 0 দেখাচ্ছে, আচ্ছা এটা এস্টিমেটেড কস্ট দেখাচ্ছে, বাট যদি আমি এখানে বিলিংয়ে যাই, বিলিং সেকশনে, সেখানে হয়তো আপনি যখনই সাইন আপ করবেন, এই বিলিংয়ে যখন যাবেন আপনাকে $200 দেখাবে যে অ্যাড হয়ে গেছে এবং সেটা 60 ডেজ ভ্যালিড থাকবে। আপনি 60 ডেজের মধ্যে এই যে ডিজিটালোশনের যত সার্ভিসেস আছে সেগুলো ইউজ করতে পারেন সেই $200 মধ্যে, এবং আপনি যতবার খুশি ইচ্ছা ডিলিট করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, পুরোপুরি আপনার উপরে। ওকে, তো চলুন এই ভিডিওতে আমি এই পর্যন্তই দেখাচ্ছি। আরও ডিজিটালোশনের ওপরে ভিডিও আমি বানাতে চাই, আপনি অবশ্যই কমেন্ট করুন যে কী দেখতে চান। ঠিক আছে, ডিজিটালোশনের ওপরে অনেক কিছু টপিক আছে, অনেক পারপাসের জন্য ইউজ করতে পারেন, বাট আপনি যেই হিসাবে কমেন্ট করবেন আমি সেই হিসাবে ডিপেন্ড করে ভিডিও বানাবো। ওকে, এবং এটা ছাড়াও আরও কটা জিনিস বলতে চাই, ডিজিটালোশন ছাড়াও কিন্তু আরও অনেক ক্লাউড সার্ভিস আছে, যেমন হচ্ছে লাইনোডের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, বা ভালচার, কন্টাবো আছে, লাইনোড আছে। চলুন আমি একটা একটা করে খুলে দেখাই। তো এই হচ্ছে একটা ক্লাউড সার্ভিস, যেরকম ডিজিটালোশন ইউজ করেন ঠিক সেরকমই এরাও একটা ক্লাউড সার্ভিস। এর ওপরে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বা যদি কন্টাবোটা আমি আপাতত রাখছি কারণ এদের যে চার্জেসটা থাকে সেটা অনেকটা বেশি নেয়, বাট যদি দেখতে চান আমি ভিডিও বানাতে পারি। আর যদি লাইনোডের ওপরে দেখতে চান তাহলেও আমি ভিডিও বানাতে পারি। ঠিক আছে, সমস্ত কিন্তু ক্লাউড সার্ভিস প্রোভাইডার, এবং এরা কিন্তু সেই AWS বা মাইক্রোসফটের অ্যাজুরের মতো বিশাল বড় বড় ক্লাউড প্ল্যাটফর্ম না, বাট এগুলো কিন্তু মানে খুবই ভালো বলতে পারি আমি, বিকজ এদের চার্জেসটা কম থাকে, ইউজ করা খুবই সোজা, এবং আপনার যে যদি কোনো ডেভেলপার হয়ে থাকেন বা এরকম কোনো পারপাসের জন্য ইউজ করতে চান তাহলে কিন্তু এদের যে ক্লাউড সার্ভিসগুলো আমার মনে হয় ইউজ করা খুবই ভালো। ওকে, তো এই ভিডিওতে এতটাই রাখছি আমি। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যারা জানতে চাইছে, যদি কারো ডিজিটালোশন সম্পর্কে নলেজ দরকার হয় তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। অবশ্যই কমেন্ট করুন যদি আপনার কোনো কোয়ারিজ থাকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।